গুড মর্নিং এভরিবডি, সুপ্রভাত, শুভ সকাল। আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় কেন, এটা আমাদের আলোচনার বিষয়। যে আমরা কেন উচ্চ রক্তচাপে ভুগতে থাকি, এটা আমাদের একটু জেনে নিতে হবে। যে আমাদের ব্লাড প্রেশার কেন হয়, হাই ব্লাড প্রেশার আমাদের কেন হয়, আমরা কিভাবে এ থেকে মুক্তি পাবো এবং কিভাবে প্রিভেন্ট করব যাতে না হয়। এইগুলো আমাদের আজকে আলোচনার বিষয়, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার বিষয়টা কি না, এটা একটা ক্রনিক কন্ডিশন। প্রথম আপনার প্রেশার বাড়ে, ডাক্তারবাবুর কাছে যান, একটু মাথা ঘোরাচ্ছে, কি বুক ধড়ফড় করছে, কিংবা হাইপাই করছেন, বিভিন্ন রকম একটু একটু কিছু অসুবিধা এসে গেছে। এখনকার দিনে সঙ্গে সঙ্গে হাতের কাছে আমরা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছি, আমরা ডাক্তারবাবুর কাছে যাই এবং এখন যন্ত্র বেরিয়ে গেছে, আমরা ব্লাড প্রেশার যন্ত্রটা নিয়ে হাই ব্লাড প্রেশার হয়েছে কিনা, আমার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে কিনা চেক আপ করে নেই। চেক আপ করার পরে ডাক্তারবাবু সবসময় যে সঙ্গে সঙ্গে ওষুধ দেন তা না, উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। তারপরে যদি প্রয়োজন হয় অল্প ডোজে হয়তো ওষুধ দিলেন, তারপরে হয়তো ধীরে ধীরে ডোজ বাড়াচ্ছেন, এইভাবে চলতে থাকে। এটা যখন অনেকদিন আপনার চলছে তখন ক্রনিক হয়ে যায়, পুরানো হয়ে যায়, এই জন্য ক্রনিক কন্ডিশন বলা হয়। এই রক্তচাপ এটা কত থাকতে হবে, 120/80, মানে সিস্টোলিক ডায়াস্টোলিক। আপনার হৃৎপিণ্ড সবসময় পাম্পিং করছে, লাফডুব লাফডুব করছে। বুকে হাত দিয়ে আপনি দেখতে পারবেন যে হৃৎপিণ্ড লাফডুব করছে, পাম্পিং করছে। যখন হৃৎপিণ্ড সংকুচিত হচ্ছে তখন হচ্ছে উপরের প্রেসার বেড়ে যাচ্ছে। আর যখন প্রসারিত হচ্ছে তখন নিচের প্রেসারটা ডায়াস্টোলিক প্রেসার বলা হয় ডাক্তারি ভাষাতে। সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার। যখন সংকুচিত হচ্ছে গোটা শরীরে রক্ত পৌঁছাচ্ছে, রক্তের সঙ্গে আমরা যে ভালো পুষ্টিকর খাবার খাচ্ছি সেগুলো শোষিত হয়ে রক্তে মিশছে, রক্তের মাধ্যমে গোটা শরীরে পৌঁছাচ্ছে। হৃৎপিণ্ড যখন সংকুচিত হচ্ছে, আবার যখন প্রসারিত হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অশুদ্ধ রক্ত আবার হৃৎপিণ্ডে চলে আসতেছে। এই যে সংকোচন প্রসারণ, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই যে হচ্ছে, সংকুচিত হচ্ছে রক্ত, ফোর্সফুলি বিভিন্ন দিকে চাপ দিয়ে পাঠাচ্ছে শরীরে, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেসার। উপরের রক্তচাপটা আমরা নর্মাল বলি 120, আর নিচে ডায়াস্টোলিক প্রেসার বলা হয়। হৃৎপিণ্ড যখন প্রসারিত হচ্ছে সেটা একটু কম হয়, 80 বলা হয়। যখন এই 120/80 নর্মালের থেকে বেড়ে যাচ্ছে, 130 হয়ে যাচ্ছে, উপরেরটা নিচেরটা 90 হয়ে যাচ্ছে, তখন আপনার ব্লাড প্রেশার বাড়তিছে বলা হচ্ছে। এই যে হাইপারটেনশন, এটা কয়েকটা স্টেজে, যেমন ধরুন প্রথম 120/80 নর্মাল আছে, তারপরে যখন স্টেজ 1 হচ্ছে 130 থেকে 139 উপরেরটা, আর নিচেরটা হচ্ছে 80 থেকে 89 পর্যন্ত। এই স্টেজটা হচ্ছে হাইপারটেনশন 1, 130 থেকে 139, আর নিচেরটা ডায়াস্টোলিক 80 থেকে 79। হাইপারটেনশন 2 যখন 140 কিংবা 140-এর উপরে উঠে যাচ্ছে, আর নিচেরটা 90-এর উপরে উঠে যাচ্ছে তো। আর হাইপার টেনশন ক্রাইসিস মানে সিভিয়ার খুব বেশি বলা হচ্ছে যখন 180 কিংবা 180-এর উপরে চলে যাচ্ছে উপরেরটা, নিচেরটা 120 কিংবা 120-এর উপরে চলে যাচ্ছে, এটাকে স্টেজ 3 বা হাইপার টেনশন ক্রাইসিস বলা হচ্ছে। এইবারে বিজ্ঞানে এই যে হাইপার টেনশন, এই যে ভাগগুলো বলা হচ্ছে, এটা কেন হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। বেশিরভাগ সহজ ভাষায় যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে একটা জলের পাইপ, টুলু পাম্পের পাইপ কিংবা সার্কিন করা মেশিন দিয়ে যে জল দেওয়া হচ্ছে, জলের পাইপ। আপনার বিভিন্ন জলের পাইপ দেখেছেন, একটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে। এই যে পাইপ জল যাচ্ছে, জলটা যদি নোংরা জল হয়, নর্দমার জল হয়, পলি মেশানো জল হয়, তাহলে কি হবে, ওই নোংরা পলি এই পাইপের ভিতরে যে ছিদ্রটা ছিল, এই ছিদ্রটা সরু হয়ে যাবে, পাইপের গায়ে ওই নোংরাটা থিতিয়ে যাবে। তখন কি হচ্ছে, এই যে ছিদ্রটা পাইপের মধ্যে যেখান দিয়ে জল যেত, এটা সরু হয়ে যাচ্ছে, যতটা মোটা ছিল তার থেকে এটা সরু হয়ে যাচ্ছে। তখন রক্ত যে পাইপের মধ্য দিয়ে যাচ্ছে, এই যে শিরা ধমনী আমরা যেগুলোকে বলি, এর মধ্য দিয়ে রক্ত যাচ্ছে, এই শিরা ধমনীর দেওয়ালটা যখন শুরু হয়ে যাচ্ছে ওই নোংরা জমে জমে, তখন রক্তকে খুব চাপ দিয়ে যেতে হচ্ছে। ব্লাড প্রেশার কাকে বলে, ব্লাড মানে রক্ত, প্রেশার মানে চাপ। ব্লাড প্রেশার মানে রক্তের চাপ। রক্ত
এই নালীর মধ্য দিয়ে, শিরা ধমনির মধ্য দিয়ে যাওয়ার সময় যে চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে এই নালীটার গায়ে, এই টিউবটা, এই পাইপটার গায়ে, এটাকে বলা হচ্ছে ব্লাড প্রেসার। উচ্চ রক্তচাপ মানে জোরে চাপ দিতে হচ্ছে। রক্ত যখন যাচ্ছে, এই নালীটা আবর্জনাতে সরু হয়ে গেছে, যেতে পারছে না, ফোর্সফুলি খুব চাপ দিয়ে রক্তটাকে যেতে হচ্ছে। এই রক্ত শিরা ধমনির মধ্য দিয়ে যাওয়ার সময় এই দেওয়ালের গায়ে যে চাপ দিচ্ছে, আর্টারিয়াল প্রেসার, আর্টারির গায়ে, ধমনির গায়ে রক্তটা যাওয়ার সময় যে প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে, সেটাকে বলে ব্লাড প্রেসার। যখন বেশি চাপ দিচ্ছে, হাই ব্লাড প্রেসার, উচ্চ রক্তচাপ। স্বাভাবিক একটা রক্তচাপ আছে, 120 থেকে 80 রক্ত যাওয়ার সময় চাপ দিচ্ছে। কিন্তু যখন এই ময়লা জমে যাচ্ছে, মানে কোলেস্টেরল জমে যাচ্ছে, ব্যাড কোলেস্টেরল, এলডিএল, তখন আপনার রক্তচাপ বেড়ে যাচ্ছে। এবার আপনি মাথা ঘোরাচ্ছে, বুক ধড়ফড় করছে, বিভিন্ন অসুবিধা হচ্ছে, ঝিমিয়ে পড়ছেন, ক্লান্তি লাগছে, অনেক রকম অসুবিধা আসছে। ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু ব্লাড প্রেশারটা মাপলেন, বললেন একটু প্রেশারটা বেড়ে গেছে, চিন্তা করবেন না, নুন খাবেন না, আপনি আনন্দে থাকবেন, এই রক্তগুলো পরীক্ষা করে আসুন, লিপিড প্রোফাইল টেস্ট লিখে দেন। লিপিড মানে হচ্ছে ফ্যাট, কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, এই ধরনের ফ্যাটের বিভিন্ন ভাগ আছে। এইচডিএল মানে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন গুড ফ্যাট, এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন ব্যাড ফ্যাট। এইগুলো চেক আপ করা হয়। চেক আপ করে দেখছেন যে এলডিএল কোলেস্টেরল বেড়ে গেছে, খারাপ ফ্যাট বেড়ে গেছে, ঠিক আছে, আপনাকে একটা ব্লাড প্রেশার কন্ট্রোল রাখার ঔষধ দিচ্ছি। হোমিওপ্যাথিতে ঔষধ রয়েছে, আপনি ব্লাড প্রেশার চেক করবেন, সঙ্গে সঙ্গে 10 ফোঁটা খেয়ে নেবেন, সঙ্গে সঙ্গে 10টা বিট কমে যাবে, 130 উঠে যাবে, 120 এসে যাবে। সেই রকম আয়ুর্বেদিকেও আছে, এলোপ্যাথিতেও রয়েছে। এলোপ্যাথিতে অ্যামলোডিপিন, এই যে টেলমা, বিভিন্ন ধরনের অনেক ঔষধ আছে, আমি নাম বেশি বলছি না। এই যে ঔষধগুলো দেওয়া হয়, ঔষধগুলো কি করে এলোপ্যাথি সায়েন্সে বিশেষ করে, বলবে ঔষধ শুরু করুন, আবার ঔষধ শুরু করলে বলবে সারা জীবন খেয়ে যেতে হবে। কেন? ওই যে আবর্জনা জমছে, আবর্জনা পরিষ্কার করার জন্য কোলেস্টেরল জমে যাচ্ছে, মোমের মতো একটা পদার্থ ব্লাডে বেড়ে যাচ্ছে। আপনি মাংস খাচ্ছেন, ফাস্টফুড খাচ্ছেন, বিভিন্ন জিনিস খাচ্ছেন, সেখান থেকে তেল বেশি খাচ্ছেন, সেখান থেকে ওজন বেশি হয়ে গেছে, খারাপ ফ্যাট বেশি হয়ে গেছে, আপনার কোলেস্টেরল বেড়ে গিয়ে নালীটাকে সরু করে দিচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এই কোলেস্টেরল কমানোর জন্য ডাক্তারবাবুরা ওষুধ দেন। আবার এই নালীটা যে সরু হয়ে গেছে, কোলেস্টেরল কমানোর সঙ্গে সঙ্গে রক্ত যে যাচ্ছে, চাপ দিচ্ছে, এইটাকে একটু ডাইলেট করার, এই পাইপটাকে একটু মোটা করার, ডাইলেট করার, এই যে নালীটা ময়লা জমে সরু হয়ে গেছে, একে একটু ডাইলেট করার জন্য ডাক্তারবাবুরা এই অ্যামলোডিপিন, স্ট্যামলোডি, টেলমা, বিভিন্ন ধরনের ঔষধ দেন। কিন্তু বুঝতে হবে, হাতে পায়ে এই যে আটারি গুলো, এগুলো একটু মোটা মোটা আটারি, আপনি একটু ফুলাচ্ছেন, রক্তটা স্বাভাবিকভাবে যাচ্ছে, ব্লাড প্রেশারটা যতটা বাড়ছে একটু কমে যাচ্ছে, নো প্রবলেম। দিনের পর দিন ওষুধের ডোজ বাড়ছে, আপনি খাওয়া দাওয়া ঠিক করছেন না, আপনার তেল বেশি খাচ্ছেন, মাংস বেশি খাচ্ছেন, কোলেস্টেরল বাড়াচ্ছেন, এইদিকে আবর্জনাটা বেশি জমছে, এটা বেশি শুরু হয়ে যাচ্ছে, ওষুধের ডোজ বাড়তেছে। টেলমা 5 থেকে টেলমা 10, টেলমা 20, টেলমা 40, এইভাবে আপনার ডোজ বাড়তেছে। 5 বছর 10 বছর হচ্ছে, ওষুধের ডোজ বাড়তেছে। পরিণতি কি? কেউ যদি এইরকম থাকেন, ভয় পাবেন না, ব্যবস্থা আছে, সব বলবো আজকে। পরিণতি হচ্ছে আপনার ব্রেনের মধ্যে এই সরু সরু আর্টারি গুলো র্যাপচার হয়ে যায়, ফেটে যায়, বাস্ট হয়ে যায়। ঔষধ আপনাকে ওই জায়গাগুলো কন্ট্রোল করতে পারে না। একটা সময় কি হয়, ঔষধ খেতে খেতে ডোজ বাড়াতে বাড়াতে রক্তের চাপ এত বেড়ে গেছে, কিংবা আপনি একটু ঝগড়া করলেন, রক্তের চাপ বেড়ে গেছে, খুব রেগে গেলেন, উত্তেজিত হয়ে গেলেন, রক্তের চাপ বেড়ে গেছে, আপনি খুব লাফালাফি করে নিলেন নিরঞ্জন বাবুর সঙ্গে, রক্তচাপ বেড়ে গেছে, ওই জায়গাতে কি হয়, আপনার এই আটারি গুলো রাপচার হয়ে যায়। ব্রেনের আটারি যখন রাপচার হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আপনি স্ট্রোক বলা হয়, সিভিএ, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এই যেটাকে আমরা স্ট্রোক বলি, ডাক্তারি ভাষায় বলা হয় লেম্যান ল্যাঙ্গুয়েজ, এটা মেডিকেল টার্ম হচ্ছে সিভিএ, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আপনার আটারিটা বাস্ট হয়ে গেছে, রাপচার হয়ে গেছে, ফেটে গেছে, তখন ব্লাড ক্ষরণ হয়ে গেছে। এবারে যদি এই দিকে রক্ত ক্ষরণ হয়ে যায়, এই দিক প্যারালাইসিস,
আর এই দিকে যদি রক্ত জমাট বাঁধে এই দিক প্যারালাইসিস। ব্রেন তো হেড অফিস, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, যে অংশটাতে রক্তটা জমাট বেঁধে ক্লট হয়ে গিয়ে নষ্ট করে দিচ্ছে সেইখানে নার্ভ কাজ করছে না, সেই নার্ভটা যেখানে গেছে সেই অংশটা প্যারালাইজড হয়ে যাচ্ছে। হেড অফিস এখান থেকে নার্ভ দিয়ে বিভিন্ন কাজ চালাচ্ছে, এই যে কথা বলছি, চোখে দেখছি, কানে আপনারা শুনছেন, এগুলো সব বিভিন্ন নার্ভ হেড অফিস থেকে গিয়ে কাজ করছে। এই যে হাত পা নাড়ছি, এক্সারসাইজ করছি, সমস্ত হেড অফিস নার্ভ এই ফাংশন গুলো করছে। যখনই কোথাও রক্ত জমাট বেঁধে ক্লট হয়ে গেল তখনই সেই অংশটা প্যারালাইসিস হয়ে যায়। সেই জন্য হাই প্রেশারের রোগীদের, ভয় পাবেন না, কিভাবে সমাধান করবো বলবো। হাই প্রেশারের রোগীদের পরিণতি হচ্ছে ওষুধ খেতে খেতেও স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক হওয়ার পরে প্যারালাইসিস হয়ে যায়। স্ট্রোক হয়ে কেউ মারা গেলে খুব শান্তি, কিন্তু যদি প্যারালাইসিস জীবন হয়, যার বাড়িতে প্যারালাইসিস রোগী আছেন তিনি জানবেন যে তিনি কত কষ্ট পাচ্ছেন, তার জন্য বাড়ির লোক কত কষ্ট পাচ্ছে প্যারালাইসিস রোগী। তাহলে এই হাই ব্লাড প্রেশার কি জিনিস, কেন হয়, এর পরিণতি কি, মোটামুটি কিছুটা জানলাম। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে হাই প্রেশারের কারণ, প্রথমে বলছে লাইফস্টাইল। আপনি যদি ধূমপান করেন, অ্যালকোহল খান, অলস জীবনযাপন, সেডেন্টারি লাইফ, এক্সারসাইজ করেন না, ফেসবুক করছে, এইসব নানা রকম করছে, ফোন নিয়ে বসে আছে, একটু নড়নচড়ন নেই, খাচ্ছে ঘুমাচ্ছে, আর কোনো কাজকর্ম নেই, এটাকে বলে সেডেন্টারি লাইফ, অলস জীবনযাপন। এটাতে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা বিজ্ঞান বলছে। আর বলছে আনহেলদি ডায়েট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, তেল বেশি খাচ্ছেন, মাংস বেশি খাচ্ছেন, এগুলোতে আপনার নুন, নুন খাওয়ার প্রবণতা যদি বেশি থাকে কমাতে হবে। গরম ভাতের সঙ্গে নুন না খেলেই ভালো। নুন, লবণ, সল্ট, এটা আমাদের হাই ব্লাড প্রেশার কারণ হয়। সেই জন্য যখন স্ট্রোক হয়ে যাচ্ছে সোডিয়াম পটাশিয়াম চেক করা হয়। পটাশিয়াম হচ্ছে হার্টের জন্য, সোডিয়াম আপনার ব্লাডের জন্য, সেই জন্য এইগুলো দেখা হয়। সেই জন্য বলছে লাইফস্টাইল কারণে আমাদের এই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। 2 নম্বর কন্ডিশন বিজ্ঞান বিজ্ঞান বলছে ওভারওয়েট বা ওবেসিটি। ওবেসিটির কারণে ব্লাড প্রেশার হয়, আবার ওবেসিটির কারণে ডায়াবেটিস হয়, ডায়াবেটিসের কারণে হাই প্রেশার হয়। সেই জন্য দেখবেন যাদের একটু ওজন বেশি, প্রথমে আপনার সুগার বেড়ে গেল, ডায়াবেটিস এলো, তারপরে দেখুন কিছুদিনের মধ্যে প্রেশার বেড়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, মাসে 5,000 টাকা, সারা জীবন খেয়ে যাও। ঔষধ দোকানে বলে, হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাই, এত ওষুধ নিয়ে যাচ্ছে, খাবার খাবে না ওষুধ খাবে, কখন খায় মানুষ। ঔষধ দোকানে বিক্রি করতে করতে নাজেহাল হয়ে যাচ্ছে, ওষুধ দিয়ে দিয়ে মানে তার স্টক শেষ হয়ে যাচ্ছে। 3 নম্বর বলছে কিডনি ডিজিজ। কিডনি ডিজিজ কারো থাকে তাহলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়। ওবেসিটি, স্থূলতা, এর কারণে বেড়ে যাচ্ছে, আর ডায়াবেটিসের কারণে প্রেশার বেড়ে যাচ্ছে, কিডনি ডিজিজের কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। কোথাও দেখছেন পা একটু ফুলে গেল, কি বসে যাচ্ছে, পিটিং এডিমা, এই যে এটা কিডনির রোগের লক্ষণ। আপনি ব্লাড প্রেশার চেক করান, ব্লাড প্রেশারের, কিডনি ডিজিজের কারণে ব্লাড প্রেশার আসতে পারে। আর কি বলছে, জেনেটিক কজ, ফ্যামিলি হিস্ট্রি একটা থাকে, আপনার দাদুর, আপনার বাবার, আপনার ঠাকুমার, আপনার কাকার, কারো ফ্যামিলি হিস্ট্রিতে যদি ব্লাড প্রেশার বেশি থাকে, আপনি 50 হয়ে যাচ্ছে, সতর্ক হয়ে যান, মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক করুন। চেক করতে অসুবিধা নেই, ডাক্তারবাবুর কাছে ব্লাড প্রেশারটা মাপতে কোনো কষ্ট নেই, আপনি ব্লাড প্রেশারটা একবার দেখে নিন, মাঝে মাঝে চেক আপ করে নিন, যদি কোনো আপনার মনে হচ্ছে দেখে নিন। দেখে নিলে যদি মনে হয় স্বাভাবিক আছে, নো প্রবলেম। যদি দেখা যায় একটু বাড়ার দিকে যাচ্ছে, ডাক্তারও বলবে তেল মশলা খেও না, ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেও না, চিপস জাতীয় জিনিস খেও না। এই যে বিভিন্ন ধরনের চানাচুর, ঝুরি চানাচুর ট্রেনে বাসে দেখছি, এগুলো খেও না। পোড়া তেল, মোটা তেল, স্যাচুরেটেড ফ্যাট, দোকানের চপ সিঙ্গারা বেগুনি, মোটা তেল, পোড়া তেল, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো খেও না। অ্যালকোহল খাওয়া ছেড়ে দাও, ধূমপান ছেড়ে দাও, শাক সবজি ফলমূল বেশি খান। ডাক্তারবাবু আপনাকে জানিয়ে দেবে প্রথমে, ঔষধ ডাক্তারবাবুরাও দিতে চান না, যাতে আপনি আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেক্টিফিকেশন করে ভালো থাকেন, ওষুধের প্রয়োজন না হয়, যাতে ব্যাড কোলেস্টেরলটা নর্মাল থাকে, সেজন্য ডাক্তারবাবুরা সবসময় চেষ্টা করেন। তাই ফ্যামিলি হিস্ট্রিতে যদি আপনার ব্লাড প্রেশার থাকে, জেনেটিক কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়, সেটা আপনি সাবধান থাকবেন। এগুলো হচ্ছে তাহলে কেন হচ্ছে, তাহলে জানলাম। তাহলে কিভাবে কন্ট্রোল করবো এটা জেনে যাচ্ছে, যে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে, শাকসবজি ফলমূল এইসব জাতীয় খাবার খেতে হবে, ফাস্টফুড জাঙ্ক ফুড ত্যাগ করতে হবে, ঔষধ প্রয়োজন হলে খেতে হবে। ঔষধ যাতে না খেতে হয় তার জন্য আপনাকে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে নিয়ে চলে আসতে হবে।